ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে, তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন। উগ্রপন্থী চরমপন্থী জঙ্গিদের ব্যাপক সমালোচনা করেছি, যার প্রেক্ষিতে গত 24 ঘন্টায় অসংখ্য জঙ্গি মৌলবাদী জিহাদি আমাকে এমন এমন থ্রেট দিয়েছে, এমন এমন অশ্লীল ভাষায়, যেগুলো আসলে বলতে লজ্জা লাগতেছে। ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের গান শুনিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস, কিন্তু সেই গানের লিরিক্স, সুর, তাল আর লয় কোনো কিছুই এক করতে পারছেন না তিনি। প্রশ্ন হলো কেন? এ নিয়ে জনপরিসরে আছে নানান আলোচনা। কেউ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না চাওয়া আর নিজের মব বাহিনীকে প্রশ্রয় দেওয়াটাই কাল হয়েছে ডক্টর ইউনূস। অনলাইন নিউজ প্ল্যাটফর্মকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, মানে ভিডিও সাক্ষাৎকার, এবং পত্রিকায় মুদ্রণও হয়েছে। কলকাতার দ্য ওয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনূসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে গতকাল 23শে ডিসেম্বর বুধবার ইউনূসের কাছে একটি চিঠি এসে পৌঁছে, যে চিঠিতে মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যরা এই দাবি জানিয়েছেন যে একটি দল এভাবে নিষিদ্ধ হতে পারে না বা থাকতে পারে না। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত যে টানাপোড়েন যে পরিস্থিতি সৃষ্টি, তারই আলোকে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, অংশ বিশেষ দেখলেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের গান শুনিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস, কিন্তু সেই গানের লিরিক্স, সুর, তাল আর লয় কোনো কিছুই এক করতে পারছেন না তিনি। প্রশ্ন হলো কেন? এ নিয়ে জনপরিসরে আছে নানান আলোচনা। কেউ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না চাওয়া আর নিজের মব বাহিনীকে প্রশ্রয় দেওয়াটাই কাল হয়েছে ডক্টর ইউনূসের জন্য। অন্য একটি পক্ষ মনে করে সরকার মিত্র বলে পরিচিত অনেক রাজনৈতিক দলই নির্বাচন চায় না, কারণ ক্ষমতার স্বাদ হারাতে হবে এই ভয়ে মিত্ররা নির্বাচন চান না। তবে এসব আলোচনা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে 18 ডিসেম্বরের পর থেকে। 18 ডিসেম্বর এক রাতে দুটি গণমাধ্যম, ছায়ানট সহ একাধিক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা, ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনার পর সরকারের পক্ষের লোকজনের মুখেই শোনা যাচ্ছে নতুন কথা। তারা প্রকাশ্যে এসব মব সন্ত্রাসের জন্য সরকার একটি পক্ষ কিংবা গোটা সরকারকে দায়ী করছেন। সরকার মিত্রদের এমন অভিযোগের পর মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা এই একটি পক্ষ কারা, যাদের মদদে এমন ভয়াবহ মব সন্ত্রাস হয়েছে? দর্শক, এর মধ্য দিয়ে 5 মাস আগে আলোচনায় আসা সরকারের ভিতরে থাকা আরেক সরকারের বিষয়টি আবারও আলোচনায় উঠে এলো। সূত্রগুলো বলছে, সরকারের মিত্ররা যাকে একটি পক্ষ বলে দাবি করছে, সরকারের ভিতরে সেই শক্তিশালী গ্রুপটি কিচেন ক্যাবিনেট বলেই পরিচিত। বিভিন্ন সময় এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা সংযোজন, বিয়োজন হয়েছে। অধ্যাপক ইউনূসের এই কিচেন ক্যাবিনেটের পর্দার আড়ালের খেলায় শুধু তার মিত্ররাই নয়, খেপেছে আন্তর্জাতিক মিত্ররাও। বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা, দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনায় অধ্যাপক ইউনূসের উপর বেজায় চটেছে তার আন্তর্জাতিক মিত্ররা। সংবাদ মাধ্যমে আক্রমণ, সংখ্যালঘুকে পিটিয়ে মারা আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন সবাই একযোগে অধ্যাপক ইউনূসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে। বলছে এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি। হুঁশিয়ারি এসেছে মাঠের মবকারীদের নয়, পর্দার আড়ালের খেলোয়াড়দের গোমর ফাঁস করতে। এমন নির্দেশে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের চেয়ে আপাতত নিজ ঘরের গোপন কেচ্ছা লুকিয়ে রাখতে কৌশল সাজাচ্ছে অধ্যাপক ইউনূস ও তার সেই কিচেন ক্যাবিনেটকে। সে কৌশলের অংশ হিসেবে কোনো কোনো উপদেষ্টার পদত্যাগের খবর রটিয়ে দেওয়া সহ নানা গল্পও সাজানো হচ্ছে। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের কি শেষ রক্ষা হবে, নাকি সহিংসতা আর ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কে দিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলা হবে? দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের পর আমি গত কয়েকদিনে অনেকগুলা ভিডিওতে আমি মৌলবাদী উগ্রপন্থী চরমপন্থী জঙ্গিদের ব্যাপক সমালোচনা করেছি, যার প্রেক্ষিতে গত 24 ঘন্টায় অসংখ্য জঙ্গি মৌলবাদী জিহাদি আমাকে এমন এমন থ্রেট দিয়েছে, এমন এমন অশ্লীল ভাষায়, যেগুলো আসলে বলতে লজ্জা লাগতেছে। ইসলাম ধর্মকে
মৌলবাদী জঙ্গি বানিয়েছে কারা? এই তথাকথিত জামাতের বাচ্চারা। ইসলাম একটা শান্তির ধর্ম, কিন্তু পুরো পৃথিবীতে ইসলাম ধর্ম অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পিতভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য ইসলামের অপব্যাখ্যা দাঁড় করিয়ে এই তথাকথিত মৌলবাদী জঙ্গি জিহাদিরা পুরো পৃথিবীটাকে অশান্ত করে ফেলেছে। আপনারা যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। পৃথিবীতে যতগুলা জঙ্গি হামলা হচ্ছে, প্রত্যেকটা হামলায় ইসলাম ধর্মের মানুষরা কিন্তু জড়িত। একটা উদাহরণ দিতে পারবেন? পৃথিবীতে কোথাও জঙ্গি তৎপরতা হয়েছে, কোথাও জঙ্গি হামলা হয়েছে, সেখানে বিধর্মী কেউ আছে, সেখানে সনাতনী কেউ আছে, সেখানে ইহুদি কেউ আছে? কোথাও দেখাইতে পারবেন না। দু একটা উদাহরণ থাকতে পারে, বাট ব্যাপক অর্থে পৃথিবীর প্রত্যেকটা সংঘাত, পৃথিবীর প্রত্যেকটা টেররিস্ট অ্যাটাকে যারা সম্পৃক্ত থাকে, এদের অধিকাংশ ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান এবং বর্তমানে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই তথাকথিত ইসলামের লেবাসধারী জঙ্গিরা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বিশ্বের শান্তিটাকে বিনষ্ট করার জন্য। এদের মুখের ভাষা শুনলে লজ্জা লাগে একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে। এরা লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি পরে যে ধরনের ভাষা ব্যবহার করে, এগুলো ভাষা আমার মনে হয় না কোনো বিধর্মীরা কিংবা কোনো ইহুদিরা কিংবা সনাতনী কোনো ভাই বোনেরা তাদের স্বজাতীয় বা স্বগোত্রীয় কারোর সাথে ব্যবহার করে। এদের কথা বলা শুরুই হয় আপনার বা আমার মাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে। ব্যক্তিগতভাবে গালি দেওয়া যায়, কিন্তু গালির ধরন আছে। আমি নিজেও গালি দিই, কিন্তু সেই গালির মধ্যে নিশ্চয়ই কিছু ধরন থাকে। তো যাই হোক, তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার ছেড়ে গেছে তোদের হুমকিতে, পারলে আমার ছিঁড়ে নিস। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিক্ষোভ হয়েছে। শুভেন্দু অধিকারী, বিজেপির যে নেতা, তার নেতৃত্বে তারা বিভিন্ন স্লোগান দিয়েছে। দীপু হত্যার বিচার চাই, সুদখুরি ইউনূসের দুগালে জুতা মারো তালে তালে, অসংখ্য স্লোগান আমি শুনলাম। এটা স্বাভাবিকভাবেই সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা একটা কর্মসূচি দিয়েছে। তারা হয়তো বা ভারতে যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে গিয়েছিল, প্রতিবাদ জানিয়েছে। এর প্রেক্ষিতে সুদখুরি ইউনূস ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। এইটা দেখার পর বাংলাদেশের বিহারি পল্লীতে সে কি উৎসব! মনে হচ্ছে তারা যক্ষের ধন হাতে পেয়েছে, মনে হচ্ছে তারা ভারতের সাথে বিশাল একটা যুদ্ধের মাধ্যমে জয়ী হয়েছে। ভাবটা দেখে এমন মনে হচ্ছে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল, ভারতীয়রা বাংলাদেশে না আসলে তাদের অনেক ক্ষতি হবে, ভারতীয়রা বাংলাদেশে না আসলে ভারতের যাওয়ার আর কোথাও কোনো জায়গা নাই, এরকম। এবং পত্রিকায় মুদ্রণও হয়েছে। কলকাতার দ্য ওয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার, একজন সিনিয়র সাংবাদিক। এই সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কথা বলেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রথম তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই আপনি জানতে চাইছেন যে কি বলেছেন শেখ হাসিনা, কে হতে যাচ্ছেন দলের নতুন নেতা, ভবিষ্যৎ নেতা। এ প্রসঙ্গে সাংবাদিক অমল সরকার আওয়ামী লীগ সভাপতিকে প্রশ্ন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মানে প্রধানমন্ত্রীর পুত্র, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুজনের মধ্যে কাকে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করছেন বা ঠিক করছেন বা করবেন, নাকি নতুন কাউকে বেছে নেবেন তিনি এবং তার দল। আমরাও প্রশ্নটা করে রাখি, কে হচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা? জয়, পুতুল, নাকি নতুন কেউ, অন্য কেউ? আগেই বলেছি সাক্ষাৎকারটি একটু ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ, কারণ এখানে শেখ হাসিনা বর্তমান এবং এই সময়ের রাজনীতি বা পরিস্থিতি নিয়ে শুধু কথা বলেননি, ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন। তাও এমন এক সময়ে যখন আওয়ামী লীগ দেশে কার্যত নিষিদ্ধ, নেতাকর্মীরা ভয়াবহ চাপ এবং আক্রমণের মুখে এবং দেশের সার্বিক রাজনীতি তথা ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, বলতে পারেন গভীর সংকটে। সিনিয়র সাংবাদিক অমল সরকার অনেক বিষয় শেখ হাসিনাকে প্রশ্ন করেছেন। এর মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ইস্যু, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনূসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে। গতকাল 23শে ডিসেম্বর বুধবার ইউনূসের কাছে একটি চিঠি এসে পৌঁছে, যে চিঠিতে মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যরা এই দাবি জানিয়েছেন যে একটি দল এভাবে নিষিদ্ধ হতে পারে না বা থাকতে পারে না, কিংবা একতরফা নির্বাচন হতে পারে না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ,
সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী কংগ্রেস সদস্য। একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মেক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেন্ডা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার বুধবার 23শে ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত এক চিঠি পাঠান। চিঠিতে সহস্বাক্ষর করেন জুলি জনসন ও টম সুওজি। চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, বাংলাদেশে জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। কংগ্রেস সদস্যরা চিঠিতে আরও বলেন, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি